নমস্কার, আমি অঙ্কিতা। গান, গল্প এবংয়ে আজ আপনাদের জন্যে পরশুরামের কাহিনী বটেশ্বরের অবদান। পরশুরামের আসল নাম রাজশেখর বসু। জন্ম 1880 সালের 16ই মার্চ এবং মৃত্যু 1960 সালের 27শে এপ্রিল। হাস্যরস সৃষ্টি করায় তার জুড়ি মেলা ভার। পেশায় তিনি শুধু লেখক নন, বরং একজন কেমিস্ট এবং লেক্সিওগ্রাফারও বটে। তার লেখায় যেমন হিউমার ও কমিক থাকতো, ঠিক তেমনই থাকতো একটি সামাজিক ও রাজনৈতিক স্যাটায়ার। তার বিখ্যাত কিছু লেখা হলো শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, গড্ডালিকা, নীল তারা ও ইত্যাদি গল্প। ইতিমধ্যে আপনারা আমাদের চ্যানেলে মহেশের মহাযাত্রা গল্পটির শুনেছেন, যেটির লেখকও পরশুরাম। প্রসঙ্গত, সন্দীপ রায়ের দ্বিতীয় অ্যান্থোলজি ফিল্ম 4-এর প্রথম গল্প ছিল পরশুরাম রচিত বটেশ্বরের অবদান, যা আমাদের আজকের নিবেদন। শুরু করা যাক আজকের কাহিনী বটেশ্বরের অবদান। গল্প পাঠ এবং গল্পের সূত্রধার অনুভব। বটেশ্বর শিকদার একজন প্রখ্যাত গ্রন্থাগার এবং একনিষ্ঠ সাধক, অর্থাৎ তিনি পেশাদারী লেখক। যাদের লেখা ছাড়া অন্য কাজ নেই তাদের প্রায় অর্থাভাব দেখা যায়, কিন্তু বটেশ্বর ধনী লোক। এই ব্যতিক্রমের কারণ হলো বটেশ্বর প্রথম শ্রেণীর সাহিত্যিক। তিনি শুধু বড় উপন্যাস লেখেন, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর লেখকদের মতো ছোট গল্প, প্রবন্ধ, রম্য রচনা, ভ্রম্য রচনা ইত্যাদি লিখে প্রতিভার অপচয় করেন না। তাঁর কোনো উপন্যাসই 700 পাতার কম না, এবং সেটা প্রকাশের সঙ্গে সঙ্গে বাংলাদেশের ভুভুক্ষ পাঠক পাঠিকারা তা গোগ্রাসে পড়ে ফেলেন এবং পরবর্তী লেখার জন্য ব্যগ্রভাবে বসে থাকেন। সম্প্রতি তার 65তম জন্মদিন পালন করে একটি উৎসব করা হয়েছে। এরকম একটা সময় আমাদের গল্পের শুরু হচ্ছে বটেশ্বর শিকদারের বাড়িতে। টালিগঞ্জ আর রাসবিহারীর মাঝ এক গলিতে বটেশ্বর শিকদার থাকেন, আর সেই বাড়িতেই এই গল্পের শুরু। ডিসেম্বর মাসের একটা স্নিগ্ধ সকাল। বটেশ্বর তার কাজের ঘরে বসে নতুন উপন্যাস লিখছেন। উপন্যাসের নাম কে থাকে কে যায়। লেখার ফাঁকে ফাঁকে পাশে থাকা টি পট থেকে কাপে চা ঢেলে খাচ্ছেন। এমন সময় একটি অল্প বয়সী যুবক এসে দাঁড়ালো। তাঁর দিকে বটেশ্বর তাকাতেই সেই যুবক বলে ওঠে, আমার নাম প্রিয়ব্রত রায়, 5 মিনিট সময় হবে? আগন্তুকের বয়স প্রায় 30, বেশ সুশ্রী শান্ত চেহারা, সজ্জায় দারিদ্র্যের লক্ষণ নেই, আবার পারিপাট্যও নেই। বটেশ্বর একটি চেয়ার দেখিয়ে দিলেন, ইশারায় বসতে বললেন তাকে। প্রিয়ব্রত রায় চেয়ারে নীরবে বসতেই বটেশ্বর এবার বলেন, বসো। কি ব্যাপার, তুমি নতুন পত্রিকা বের করছো? তার জন্য আমার কাছে একটা লেখা চাও, এই তো? আগেই বলে দিচ্ছি, আমি কল্পতরু নই যে যখন যে কেউ লেখা চাইবে তাকে দিয়ে দেবো। একটা আশীর্বাণী চাও তো দিতে পারি। আগে না, লেখার জন্য আপনাকে বিরক্ত করতে আসিনি, শুধু একটা কথা জানতে এসেছি। কি কথা? প্রগামিনী পত্রিকায় কে থাকে কে যায় নামে আপনার যে উপন্যাস গল্পটি বেরোচ্ছে, তা শেষ হতে কদিন লাগবে? তা আরও 6-7 মাস তো লাগবেই। কেন বলো তো, কেমন লাগছে লেখাটা? অতি চমৎকার, সব চরিত্র যেন জীবন্ত। বড্ড কৌতূহল হচ্ছে, তাই জানতে এলাম। আচ্ছা, গল্পের নায়িকা ওই অলকা মেয়েটি কি বাঁচবে? টিবি স্যানেটোরিয়াম থেকে সেরে ফিরে আসবে কি? প্রিয়ব্রতর আগ্রহ দেখে বটেশ্বর বেশ খুশি হলেন। তিনি স্মিত হেসে উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলেন, সেটা কেন তোমাকে বলবো? প্লট ফাঁস করে দিলে রচনার রসভঙ্গ হয়, সেটা তুমি জানো না? প্রিয়ব্রত হাত জোর করে কাতর স্বরে বলল, স্যার, দয়া করুন স্যার, অলকাকে সুস্থ করে ফিরিয়ে আনুন। তোমার তো অদ্ভুত আবদার হে। গল্পের নায়িকার জন্য এত ভাবনা কেন? লোকে মিলনান্ত বিয়োগান্ত দুরকম গল্পই চায়, আর ফরমাস মতো আমি লিখি না। যদি মিলনান্ত চাও
তবে দেনা পাওনা, টানাপোড়েন, মন নিয়ে কাড়াকাড়ি, দোটানা, এই গল্পগুলো পড়ো। দয়া করুন স্যার, যদি একটা সার্ভে করুন অন্তত, দেখবেন সবাই হয়তো। আরে ধুত্তেরি, তুমি একটা আস্ত পাগল, সেটা কি তোমার জানা আছে? এখন যাও তো, আমার অনেক কাজ আছে। অলকার জন্য না ভেবে নিজের চিকিৎসা করাও। তোমার নিশ্চয়ই মনের রোগ আছে। প্রিয়ব্রত মুখ বিষণ্ণ করে ঘর থেকে বেরিয়ে গেল, আর বটেশ্বর টিপট থেকে এক কাপ চা নিয়ে খেতে লাগলেন। এসব পাগল কোথা থেকে আসে তা তিনি বুঝতে পারেন না। রাত 9:30টার সময় বটেশ্বর শিকদার খেতে যাচ্ছেন। এমন সময় টেলিফোন বেজে উঠল। অন্য দিক থেকে উত্তর এলো, হ্যালো, বটেশ্বর শিকদার বলছেন? হ্যাঁ বলছি। নমস্কার, আমি সঞ্জীব চ্যাটার্জি কথা বলছি, ডক্টর সঞ্জীব চ্যাটার্জি। সার্জেন্ট সঞ্জীব চ্যাটার্জি? আগে হ্যাঁ। আরে বলুন, কি ব্যাপার? একটু দরকার ছিল, কাল সকালে সময় দিতে পারেন কি? হ্যাঁ, তা দিতে পারি। আপনার কখন সুবিধা বলুন। যদি 8টা নাগাদ যাই, খুব অসুবিধা হবে কি? একদম না, কিন্তু কি দরকার সেটা বলা যাবে? সেটা না হয় সাক্ষাৎ করেই বলবো। আচ্ছা নমস্কার, রাখি তবে। সঞ্জীব চ্যাটার্জির নাম শুনেছেন বটেশ্বর শিকদার। সদ্য বিলেত থেকে ফিরে দেশে ডাক্তারি শুরু করেছেন তিনি নাকি খুব ভালো সার্জেন। সম্প্রতি খুব পসার হয়েছে তার কি দরকার থাকতে পারে বটেশ্বর শিকদারের সঙ্গে? কাল দেখা যাবে। পরদিন সকালে সঞ্জীব চ্যাটার্জি এলেন। চেয়ারে বসে হাসি মুখে বললেন, গুড মর্নিং স্যার, আমি কিন্তু ঠিক 10 মিনিট নেব আপনার থেকে। মাথা নিচু করে বটেশ্বর হাসলেন, কিন্তু কিছু বললেন না। সঞ্জীব চ্যাটার্জি হেসে বললেন, প্রথমেই আই মাস্ট কংগ্রাচুলেট ইউ। কেন হঠাৎ? প্রগামিনী পত্রিকায় যে উপন্যাসটি লিখছেন তার তুলনা নেই। দেশশুদ্ধ লোক মুক্ত হয়ে গেছে ওটা পড়ে। কি নাম, আহা, কে থাকে কে যায়। আপনার তো খুব প্র্যাকটিস শুনেছি। আমার লেখাপড়ার সময় পান কোথায় আপনি? সময় বার করে নিতে হয়, কি বলছেন? না পড়লে যে চলে না। সর্বত্র আপনার লেখার খ্যাতি শুনেছি, এমনকি আমাদের মেডিকেল ক্লাবেও। এই তো সেদিন একজনের হার্নিয়া অপারেশন করছি, সে হঠাৎ চেঁচিয়ে উঠল, খাসা মেয়ে অলকা, জিতে রাহো অলকা। লোকে বলে এখনকার সাহিত্য সম্রাট হচ্ছেন বটেশ্বর শিকদার। তার কাছে গল্প সরস্বতী দামোদর নস্কর দাঁড়াতেই পারে না। ধন্যবাদ। লাজুক হাসি হেসে বললেন বটেশ্বর শিকদার। এবার সঞ্জীব চ্যাটার্জি বললেন, এবার তাহলে কাজের কথায় আসি। আমার পরিবার, বন্ধু, আত্মীয় সবার তরফ থেকে একটা অনুরোধ নিয়ে এসেছি। অলকাকে চটপট সারিয়ে তুলুন দেখি। সবাই তার জন্য খুব চিন্তিত হয়ে উঠেছে। স্যানিটোরিয়াম থেকে একেবারে সুস্থ করে ফিরিয়ে আনুন, যাকে বলে একেবারে থরো কিওর, বুঝলেন? তার স্বামী হেমন্তের অবস্থা তো বেশ ভালো। অলকাকে নিয়ে মানালি বা উটি চলে যাক, সেখানে মোটামুটি 3টে মাস কাটিয়ে বেশ মোটা সোটা করে বাড়ি ফিরিয়ে আনুন। তার তো আর জো নেই ডক্টর চ্যাটার্জি। বটেশ্বর শিকদার একটু কুণ্ঠিতভাবে বললেন, এই গল্পটা আমি ট্র্যাজেডি হিসেবে নিয়েছি। অলকা গল্পের শেষে মারা যাবে, তারপর সর্বরীর সঙ্গে হেমন্তর বিয়ে হবে। হ্যাঁ বলেন কি মশাই? সর্বরী মানে যে মেয়েটা হেমন্তের জন্য ওয়েট করছে? হ্যাঁ, কেন সমস্যা কোথায়? অ্যাবসার্ড, সর্বরীর সঙ্গে বিয়ে হতেই পারে না। আর আধুনিকতায় টিবি রোগটা কোনো রোগ? আজকের দিনে চিকিৎসা যা উন্নতি করেছে তাতে 90% জন মানুষ বেঁচে যায়, আর আপনি অলকাকে বাঁচাতে পারেন না? কি বলছেন? বটেশ্বর একটু বিব্রত বোধ করলেন। কাল যে এসেছিল সে পাগল ঠিক কথা, কিন্তু আজ যে এসেছে সে যেন আরও বড় পাগল।
এর উচ্ছ্বাসিত প্রশংসা আর নিরর্থক উপদেশ থেকে অব্যাহতি লাভের জন্যই বটেশ্বর মনে করলেন তার গল্পের পরিমাণটা জানিয়ে দেওয়াই ভালো। তিনি এবার বললেন, দেখুন ডক্টর চ্যাটার্জি, অলকা আমার গল্পের নায়িকা, ও আমারই সৃষ্টি। এক্স্যাক্টলি, আমিও এটাই বলছি। অলকা যখন আপনারই সৃষ্টি, তখন আপনিই বলুন, সে মরবে কেন? আপনার সঙ্গে আমি কথায় পারবো না। আপনি সর্বরী কতটা ভাববেন না একবারও? রূপে গুণে সে কম কিসে? এত বছর সে অপেক্ষা করছে হেমন্তর জন্য, শেষে না পেলে সর্বরী বুক ফেটে যাবে না? না, যাবে না। বুক এত সহজে ফাটে না, খুব শক্ত মাসেল ও টিস্যু দিয়ে তৈরি হয়। হার্ট খারাপ হয় তো চিকিৎসা করান, বুকে বড়ি, কম্প্রেস, তিসির পুলটিস আর আইস ব্যাগ লাগাবেন। সর্বরীর বিয়ে না হয় নাই দিলেন, এটুকুও বোঝেন না? আপনি আমার লেখা পড়ে উত্তেজিত হয়েছেন, কাল্পনিক পাত্রপাত্রীদের জীবন্ত ভাবছেন। এটা আমার জন্য গৌরবের বিষয়, কিন্তু লেখকের দিকটাও তো ভেবে দেখুন আপনি। মিলনান্ত বিয়োগান্ত দু রকমের গল্পই লিখতে হয় আমাদের। ভগবান মানুষকে সুখ দেন, দুঃখ দেন, মানুষকে রক্ষাও করেন, আবার মারেনও। তিনি মিলন বিবাহ দিয়ে সংসার সৃষ্টি করেছেন। আমরা লেখকরা ভগবানকে অনুসরণ করি। লোক নিজের শোক পেতে চায় না, কিন্তু ট্র্যাজেডি বেশ উপভোগ করে। সেই জন্য মহাকবিরা সীতা, ইন্দুমতি, ডেসডিমোনার সৃষ্টি করেছেন। ভগবান সবসময় দয়া করেন না, আমরাও করি না। নিজেকে ভগবানের সঙ্গে তুলনা করছেন? কি আস্পর্ধা আপনার! ভগবানের নিজের পা বাঁধা বলেই তিনি মানুষের সৃষ্টি করেছেন। তার হয়ে আমাদেরই দয়া করতে বলেছেন তিনি। কলম হাতে আছে বলেই মানুষ খুন করবেন আপনি? পেন ইজ মাইডার দেন বলে ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট টু বি আ কোল্ড ব্লাডেড মার্ডারার। মাফ করবেন ডক্টর চ্যাটার্জি, আমার সঙ্গে আপনার মত মিলবে না। আপনাদের পেশায় তো আমরা অনধিকার চর্চা করি না, তবে আপনি কেন আমার পেশায় চর্চা করছেন? করব, অনধিকার চর্চা করব। আমরা যেখানে মানুষ বাঁচাতে প্রাণপাত করছি, আর আপনি সেখানে বিনা পয়সায় মানুষ মেরে ফেলছেন। কথাটা বলে উঠে দাঁড়িয়ে বেরিয়ে যাচ্ছিলেন ভদ্রলোক, কিন্তু হঠাৎ করেই সে আবার ঘুরে দাঁড়িয়ে পটেশ্বর শিকদারকে দেখলেন। তারপরে বললেন, একটা কথা মনে রাখবেন মিস্টার শিকদার, আপনার ভালো চাই বলেই কথাগুলো বললাম। আপনি যা খুশি তাই করতেই পারেন, কিন্তু আপনার পরম ভক্ত 2 লাখ পাঠক আর 4 লাখ পাঠিকা যদি খেপে যায়, আপনাকে কিন্তু পরলোক গমন করতে হবে। একটু সাবধানে থাকবেন, এখনকার ছেলেরা ভালো নয়। আচ্ছা, এখন চললাম, হাড়গোড় ভাঙলে খবর দেবেন। সঞ্জীব ডাক্তার বটেশ্বরের মন খারাপ করে দিয়ে চলে গেল। গতকালের ছোকরা পাগল হলেও শান্তশিষ্ট ছিল, কিন্তু সঞ্জীব ডাক্তার বদ্ধ উন্মাদ, বলা ভালো বখাটে, আর হয়তো মাতালও বটে। পাগলের কথায় বটেশ্বর কিছুতেই কর্ণপাত করবেন না, সে নিজের প্লট কিছুতেই বদলাবে না। তবে সঞ্জীব ডাক্তারও হুমকি দিয়ে গেছে, ওনাকে একটু সাবধানে থাকতে হবে। তিন দিন পরের কথা, বিকেলবেলা দোতলার বারান্দায় বসে বটেশ্বর চুরুট টানছেন। তাঁর বাতের বেদনাটা বড়ই বেড়ে উঠেছে। সিঁড়ি দিয়ে ওঠানামায় কষ্ট হয়। ছেলে মেয়েদের নিয়ে গিন্নি কাশীপুরে তার বোনের বাড়িতে বেড়াতে গেছে। বটেশ্বর কোথাও যাবার জো নেই, কথা বলারও কোনো লোক নেই, বন্ধু নেই। তার অনুরক্ত বন্ধুদের কেউ যদি এখন এসে পড়েন তো তিনি একটু বেশি খুশি হন। হঠাৎ চাকর এসে খবর দিল একজন মহিলা তার সঙ্গে দেখা করতে চায়। বটেশ্বর তাকে ভেতরে নিয়ে আসতে বলে। এক 24-25 বছরের মেয়ে ঘরে এলো। ছিপছিপে গরম, সুন্দর পূর্ণিমার চাঁদের মতো তার মুখ। মেয়েটি বটেশ্বরের পায়ে হাত দিয়ে ভক্তি ভরে প্রণাম করে সে। বটেশ্বর স্মিত হেসে বলেন, থাক থাক, খুব হয়েছে। কোথা থেকে আসা হয়েছে আপনার? মেয়েটি লজ্জা পেয়ে মাথা নিচু করে হাসি মুখে বলল, আমাকে আপনি বলে লজ্জা দেবেন না, বরং তুমি বললে বেশি খুশি হব। আচ্ছা, বেশ বেশ বেশ, তা বসো।
আরাম করে বসো। দুজনেই বসলো সোফায়। আরাম করে সোফায় বসে মেয়েটি স্মিত হেসে বলে, আমাকে আপনি ঠিক চিনতে পারছেন না বোধ হয়। না মানে ঠিক। আমার নাম কদম্বানীলা চ্যাটার্জি। আমি সিনেমায় অভিনয় করি। আমি মহানায়িকা নই ঠিক কথা, কিন্তু নতুন উঠতি অভিনেত্রী হিসেবে নামধাম হচ্ছে আমার। ও আচ্ছা আচ্ছা, আমি সিনেমা খুব একটা দেখি না, তাই তোমার কোনো ছবি দেখা হয়নি আমার। মন্ত্রশক্তির নাম শুনেছেন? আমি ওই ছবিতে আছি। বটেশ্বর ভালো করে চোখ বোলালো মেয়েটার ওপর। মেয়েটার পরনে সিল্কের শাড়ি, কিন্তু নামটা যেন কিরম কদম্বানীলা চ্যাটার্জি। একটু ইতস্তত করে শিকদার মশাই স্মিত কণ্ঠে প্রশ্ন ছুঁড়ে দিলেন, কদম্বানীলা তো ছদ্মনাম, তোমার আসল নাম কি? যা, তা কি বলতে আছে স্যার? সন্ন্যাসী আর চিত্রতারকা, এই দুজনের আসল নাম বলতে নেই কোনো দিন। তবে কদম্বানীলা নামটা যদি পছন্দ না হয়, তবে না হয় আমাকে কদু ডাকবেন। কদু? বটেশ্বরের একটা অস্বস্তি হলো। তিনি বললেন, না না, থাক থাক, কদম্বানীলা বলাটাই শ্রেয়। তা কি দরকার এসেছো সেটা আগে শুনি। সামনের দিকে ঝুঁকে গদগদ স্বরে কদু বলে, ভ্রুগামিনী পত্রিকায় ধারাবাহিকভাবে যে উপন্যাসটি লিখছেন আপনি, লোকে তো সেটাকে ধন্য ধন্য করছে। সবাই বলছে এত বড় অমর সৃষ্টি বাংলা সাহিত্যে কোনো দিন হয়নি। আমি একটা প্রস্তাব এনেছি আপনার জন্যে, বলতে পারেন একটা বিজনেস প্রপোজাল। এই গল্পটি নিয়ে দারুণ একটা সিনেমা হবে। লালা নেবুচাঁদ নাচার 10 লাখ টাকা খরচ করতে রাজি আছেন। আপনার নায়িকা অলকার চরিত্রে আমি অভিনয় করব। দেবকী বোস বা নির্মল থেকে পরিচালনার ভার দেওয়া হবে। তা লালাজি 10,000 টাকা দেবেন আপনাকে। আমিও বেশি ভালো টাকা পাবো। এখন আপনি রাজি থাকলে বাকি কথা বলা যেতে পারে। এ এ তো বেশ ভালো কথা। উত্তেজনা, আনন্দ ও খুশিতে ভরে উঠে বটেশ্বর বললেন কথাটা। কিন্তু নির্মল দেখি পারবেন? আহ, ভাববেন না স্যার, এত 74.5 করে সে এখন বিখ্যাত। সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাহিনী চাঁপাডাঙ্গার বউ তো আপনি দেখেননি, তাই বোধহয় ও কথা বলছেন। ও, ভালো হলেই ভালো, কিন্তু গল্পটি শেষ হতে এখনো প্রায় 7-8 মাস লাগবে। ততদিন না হয় অপেক্ষা করো তোমরা। না না, অপেক্ষা করা যাবে না। এই 7-8 মাসে আমার বড় বিজি শিডিউল। কালই আমি মুম্বাই চলে যাচ্ছি। লালাজি চান এখনই পাকা কথা বলতে, পাছে কাউকে কথা দিয়ে দেন। না না না, কথা কেন দেবো? দেখবেন কি ওয়ান্ডারফুল হবে। ফিল্মের শেষ দৃশ্যে যখন অলকা হাসপাতাল থেকে বেরিয়ে খোকাকে কোলে নিয়ে দাঁড়াবে, হাততালিতে ফেটে পড়বে সবাই। আর তখন যদি আপনি থাকেন হলে, আর দেখতে হবে না স্যার। বলছি কি, তুমি বরং সর্বরী চরিত্রটা করো। একটু ইতস্তত করে বটেশ্বর বললেন কথাটা। কদম্বানীলা অবাক হয়ে তার মুখের দিকে তাকালো। কিছুক্ষণ থম মেরে বসে থেকে সে প্রশ্ন করে, কেন? অলকা আমি করব না কেন? বটেশ্বর খুব শান্ত গলায় উত্তর দিলেন, না, ট্র্যাজিক চরিত্র করতে যদি আপত্তি না থাকে, তাহলে তুমি ট্র্যাজিক চরিত্র করো। ট্র্যাজিক? হ্যাঁ, ট্র্যাজিক। অলকা শেষে মারা যাবে, আর সর্বরীর সঙ্গে হেমন্তর বিয়ে হবে। অলকা মারা যাবে? ও বাঁচবে না? আমি তাহলে পারবো না। না না, পারবো না। কেন পারবে না? নিশ্চয়ই পারবে। ট্র্যাজিক নায়িকা হয়েও তো ভালো নায়িকা হওয়া যায় কদম্বানীলা। না না, সেটা হতে পারে না। মুহূর্তে আমি রাজি নই, অলকা হয়েও না। মিছেই আপনার কাছে এলাম, আর মিছেই বিরক্ত করলাম আপনাদের।
কথাটা বলেই উঠে দরজার দিকে এগিয়ে যাচ্ছিল কদম্বানীলা চ্যাটার্জি। যেতে যেতে সে বলল, যাই আমি গল্প সরস্বতী দামোদর নস্করের কাছে। তার মানুষ মোরালি উপন্যাসটিও আমার খুব পছন্দ হয়েছে। তার নায়িকা মঞ্জুলার চরিত্রটি আমার খুব পছন্দের। বটেশ্বর শিকদার চঞ্চল হয়ে উঠলেন। দিন কতক আগে দুন্দবী পত্রিকায় এক কণ্ডমূর্খ সমালোচক লিখেছিল, দামোদর নস্করের গল্প যুব চেতনা, সমাজ চেতনা ও যৌন চেতনায় পরিপূর্ণ, আর বটেশ্বর শিকদারের লেখা একেবারে অচেতন, শুধু চর্বিত চর্বণ। এই সমালোচনা পড়ার পর থেকেই দামোদর নস্করের নাম শুনেই বটেশ্বর ক্ষেপে ওঠে। উত্তেজিতভাবে তিনি বললেন, না 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 না, ওর কাছে যেও না, ওর কাছে যেও না। এত ব্যস্ত কেন? দুদিন সময় দাও আমাকে। ভাববার সময় নেই স্যার, কালই আমি বম্বে চলে যাচ্ছি। আজকেই একটা হেস্তনেস্ত করে লালাজিকে জানাতে হবে একটা কিছু। আচ্ছা, বিপদে ফেললে তোমরা। গালে হাত দিয়ে ভাবতে বসলেন বটেশ্বর। সত্যি বড় জ্বালা হয়েছে তার। খালি সবাই অলকাকে বাঁচাতে চাইছে কেন? একটু ভেবে নিয়ে বটেশ্বর শিকদার উত্তর দিলেন, আচ্ছা ঠিক আছে, অলকা বেঁচে যাবে, সর্বরই না হয় মরবে। অন্য কারো কাছে তোমাকে যেতে হবে না। জানো কদম্বানীলা, আমরা লেখকরা হলাম সর্বশক্তিমান। একটা মাত্র কলমের খোঁচায় সৃষ্টি স্থিতি লয় করতে পারি। উফ, কি আনন্দ! থ্যাংক ইউ স্যার। উৎফুল্লভাবে কথাটা বলল কদম্বানীলা চ্যাটার্জি। দিন পায়ের ধুলো, আজই লালাজিকে খবর দিয়ে গিয়ে। কি মজার ব্যাপার! উফ। একটা প্রণাম করে দৌড়ে বেরিয়ে গেলেন অভিনেত্রী কদম্বানীলা চ্যাটার্জি। বটেশ্বর শিকদার কথা রাখলেন। তার গল্প কে থাকে কে যায় মিলনান্তর রূপেই সমাপ্ত হলো। কিন্তু আশ্চর্য, 8 মাস হতে চলল, কদম্বানীলার কোনো খোঁজ নেই কেন? তার ঠিকানাও জানেন না যে চিঠি লিখে খবর নেবে। একদিন সকালবেলা বটেশ্বর তার নিচের ঘরে বসে নিবিষ্ট হয়ে একটি নতুন গল্প লিখছেন। সেই গল্পের নাম মন নিয়ে ছিনিমিনি। হঠাৎ একটা চেনা গলার আওয়াজ শোনা গেল দরজার ঠিক সামনে থেকে। আসতে পারি মিস্টার শিকদার? বটেশ্বর মুখ তুলে তাকালেন। ডক্টর সঞ্জীব চ্যাটার্জি ঘরে প্রবেশ করলেন। তার পিছনে প্রিয়ব্রত রায় এবং তার পিছনে এক অচেনা মেয়েকে নিয়ে এগিয়ে আসছে কদম্বানীলা। হাসি মুখে সঞ্জীব চ্যাটার্জি বলে, গুড মর্নিং স্যার, আমাকে চিনতে পারছেন নিশ্চয়ই? ডক্টর চ্যাটার্জি? কিন্তু এনারা? হ্যাঁ, আমি এদের পরিচয় দিচ্ছি একটু একটু করে। প্রিয়ব্রতর দিকে হাত তুলে সঞ্জীব চ্যাটার্জি বললেন, এ আমার ছোট ভাই প্রিয়ব্রত। একেই আপনি পাগল ভেবে হাঁকিয়ে দিয়েছিলেন। আর সঞ্জীব চ্যাটার্জি হাত গেছে কদম্বানীলার দিকে, কিন্তু কথা শেষ হবার আগেই বটেশ্বর চেঁচালেন, কদম্বানীলা চ্যাটার্জি? আজ্ঞে না, ওর নাম অনিলা, আমার স্ত্রী। হ্যাঁ, কিন্তু সব হবে মিস্টার শিকদার, সব পরিষ্কার হবে। তার আগে আপনার গল্পের আসল উপসংহারটি দেখুন। আমার শালী এবং প্রিয়ব্রত স্ত্রী অলকা। অলকা? হ্যাঁ, অলকা অনিলার মাস্তুতো বোন, আমার শালী। অলকা 1 বছর ধরে স্যানিটোরিয়ামে ছিল, বেশ সেরেও উঠছিল। কুক্ষণে সেই সময় আপনার ওই প্রগামিনী পত্রিকাটি ওর হাতে এসে পড়ে। আপনার গল্প পড়তে পড়তে ম্যাডামের মাথায় এক উদ্ভট বেয়ারা চিন্তা এলো, গল্পের অলকা যদি বাঁচে তবেই সে বাঁচবে। আমরা সবাই ওকে বোঝালাম ওসব রাবিশ গল্প পড়ে মাথা খারাপ করার কোনো মানে হয় না। মানে কিছু মাইন্ড করবেন না, এমনিতেই তো ও সেরে উঠছে। কিন্তু অলকার বদখেয়াল কিছুতেই গেল না। অগত্যা ওর স্বামী প্রিয়ব্রত আপনার দ্বারস্থ হয়, কিন্তু আপনি ওকে পাগল বলে হাঁকিয়ে দিলেন। তারপর আমি এসে আপনাকে সার গর্ব লেকচার দিলাম। আপনি আরও চটে গেলেন।
শেষে আমার স্ত্রী বলল তোমাদের দ্বারা হবে না, যত সব অকম্মার ঢেঁকি। আমি যাচ্ছি দেখি বুড়ো বাঘ মানে কিনা। আপনি বাঘ মানলেন, গল্পের প্লট বদলালো। 5 মিনিটের মধ্যেই কাজ হাসিল করলো। অলকাও চটপট সেরে উঠল। এখন কিরকম মুটিয়েছেন দেখুন। আপনাকে একগাদা মিথ্যে বলতে এত লজ্জা করছিল আমার, কি যে বলবো। লজ্জা ভরা স্বরে অনিলা বলল। কিন্তু দেখলেন তো, একটা ছোট্ট বদলের জন্যে কত বড় উপকার হলো। বটেশ্বরের চোখ ছলছল করে উঠল। ভেজা চোখে তিনি দাঁড়িয়ে রইলেন, কিন্তু কোনো কথা বলতে পারলেন না। অনিলা হেসে বলল, এবারে কে প্রাণ ভরে আশীর্বাদ করুন দেখি। কিন্তু তুমি সিনেমা করো না? ওর 14 পুরুষে কেউ কোনোদিন সিনেমার সঙ্গে যুক্ত না। কথাটা বলল সঞ্জীব চ্যাটার্জি। আমার লজ্জা কাটানোর উপায় কিন্তু এখন আপনার হাতেই। হাসি মুখে বলে অনিলা। আমার বোনকে আশীর্বাদ করবেন না? হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই করবো, নিশ্চয়ই। অলকা এগিয়ে এসে বটেশ্বরকে প্রণাম করে আর বলে, আমি যে কিভাবে আপনাকে। এর উত্তর দিতে পারলেন না বটেশ্বর। কেবল কান্না ভেজা চোখে তাকিয়ে রইলেন অলকার দিকে। শেষ হলো আজকের নিবেদন, রাজশেখর বসুর কাহিনী বটেশ্বরের অবদান। যদি নিবেদনটি ভালো লাগে লাইক করে দিয়ে যাবেন, যাতে আরও গল্প আনতে পারি আপনাদের জন্য। বটেশ্বর শিকদারের ভূমিকায় পার্থসারথী মুখার্জি, কদম্বা নীলা চ্যাটার্জি ওরফে অনিলার চরিত্রে অঙ্কিতা পাল, সঞ্জীব চ্যাটার্জির ভূমিকায় অভিষেক বোস, অলকার চরিত্রে স্নেহা, গল্প পাঠ প্রিয়ব্রত, কাহিনীর সূত্রধার এবং পর্ব পরিচালনায় অনুভব মুখার্জি, কাহিনী সূত্র রচনা দিতিপ্রিয়া রায়, সহকারী ঐশী ভট্টাচার্য, তত্ত্বাবধান সোনামণি সাহা, উপদেষ্টা হিয়া মুখার্জি। আগামী মাসের প্রথম সোমবার প্রেমের গল্প নিয়ে ফিরে আসছে গান, গল্প এবং সঙ্গে থাকুন। নমস্কার।